আলোচনার বিষয়বস্তু যখন ভারত পাকিস্তান, তাই শুরুটা না হয় আমরা ক্রিকেট দিয়েই করি। 15ই মার্চ 2003 ক্রিকেট বিশ্বকাপ তখন পুরোদমে চলছে। ওই দিন খেলা হচ্ছে কেনিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তখন ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কেনিয়া প্রথমে ব্যাট করতে নেমে 178 রান করেছিল। অস্ট্রেলিয়া পরে ব্যাট করতে নেমে 31 ওভারে 5 উইকেট হারিয়ে 178 রানের বেশি করে ম্যাচটা জিতে নিয়েছিল। নিছক আপনি যদি ক্রিকেটীয় দৃষ্টিতে এই ম্যাচটা দেখেন, তবে এটা বোঝা যায় যে অস্ট্রেলিয়া খুব সহজেই ম্যাচটা জিতে গেছিল। কিন্তু ম্যাচটা শেষ হওয়ার পরে এবং তারপরে প্রায় 22 থেকে 23 বছর, মানে আজকের দিন যদি আমরা ধরি তাহলে প্রায় ধরুন 22 বছর পরেও এই ম্যাচটা সম্পর্কে যখন ক্রিকেটীয় বোদ্ধারা আলোচনা করে, ওই যে ৫ জন অস্ট্রেলিয়ান ব্যাটারকে কেনিয়া আউট করতে পেরেছিল, সেই অস্ট্রেলিয়ান ব্যাটারকে আউট করতে পারাটা একটা কেনিয়ার বিশাল অ্যাচিভমেন্টের মধ্যে ধরা। ঠিক কেন জানেন? ঠিক এই কেনর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে পদোন্নতি করে কেন তড়িঘড়ি ফিল্ড মার্শাল বানিয়ে দেওয়া হলো। আর এর সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে ভারত পাকিস্তানের যুদ্ধের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক পালাবদলের ঠিক এক্স্যাক্টলি কি সম্পর্ক আছে। প্রথমে আসি অপারেশন সিঁদুর প্রসঙ্গ। ভারত ও পাকিস্তান দুটি দেশেরই মিডিয়া, ইউটিউবার সবাই খুব স্বাভাবিকভাবেই নিজের নিজের দেশের জয়গাথায় গাইল এবং এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তাই আজকের ভিডিওতে আমরা এই দুই দেশের কোনো নিউজই রেফারেন্স হিসাবে নেব না। আমরা রেফারেন্স হিসাবে নেব আমেরিকান নিউজ পেপার দ্য নিউ ইয়র্ক টাইমসের 14ই মে প্রকাশিত একটা খবর। সেখানে খুব স্পষ্ট করে বলা আছে এই যুদ্ধে ভারতের সবচেয়ে বড় ক্ষতি হলো দুটো ফাইটার জেট হারানো। আর পাকিস্তানের অভ্যন্তরে ভারত প্রচুর প্রচুর মিসাইল দিয়ে টার্গেটেড হামলা করেছে। টেররিস্ট ক্যাম্প থেকে এয়ারবেস সব জায়গাতে আগুন বর্ষণ করেছে। নিউ ইয়র্ক টাইমসে আরো দেখিয়েছে পাকিস্তানের হামলায় ভারতের কোথাও কিছুই হয়নি। দুই দেশের যুদ্ধের ব্যাপকতা বুঝতে হলে আমাদের আবার ক্রিকেটকে আনতে হবে। ভারতে যেখানে যুদ্ধের পরে আইপিএল এর ফাইনাল খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশের ফাস্ট বোলার যিনি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে ছিলেন, সেই নাহিদ রানা ভয়ে পাকিস্তান সিরিজ থেকে, মানে বাংলাদেশ এবং পাকিস্তানের যে খেলা হচ্ছে বর্তমানে, সেই পাকিস্তান সিরিজ থেকে নিজের নামটাই তুলে নিয়েছিলেন। ইংরাজি যদি আপনি পড়তে জানেন আর আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নিউজগুলো ফলো করেন, তাহলে একটা জিনিস আপনার কাছে খুব স্পষ্ট হবে। সেটা হচ্ছে যে এই দ্বিধান যে দুই পক্ষ যাদের মধ্যে এই যুদ্ধটা হলো ভারত এবং পাকিস্তান, যুদ্ধ না বলে আমি বলবো একটা ছোট স্কার্মিশ হয়েছে। এই স্কার্মিশে এক্স্যাক্টলি কোন দেশের থরহরিকম্প অবস্থা হয়েছিল সেটা বুঝতে গেলে কোনো রকেট সায়েন্স বোঝার দরকার নেই। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক পালাবদলে ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপক ভূমিকা আছে। প্রতিবার ভারত ও পাকিস্তানের যুদ্ধের পরে পাকিস্তানে হয় প্রধানমন্ত্রী বা সেনাপ্রধান কোনো না কোনো একজনকে সরে যেতে হয়েছিল। कि अगर कोई जंग की जाए और हार जाए तो फिर प्राइम मिनिस्टर बचता नहीं। उन्होंने कहा मैं इसी स्टेज पे रोक लूं। हाँ। कि ये ना हो कि अगर जंग होगी तो फिर हमें कोई विड्रॉ करना पड़ा या कुछ करना पड़ा। हाँ। अभी तो हम ये कह रहे हैं ना कि हम है ही नहीं। ধরুন 1965 সালে আইয়ুব খান সরে গিয়ে ইয়াহিয়া খান, 71 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পরে ইয়াহিয়া খান সরে গিয়ে জুলফিকার আলী ভুট্টো এবং সবশেষে পারভেজ মোশাররফ 99 সালে কার্গিল যুদ্ধের সময় নওয়াজ শরীফকে সরিয়ে পারভেজ মোশাররফ পাকিস্তানে একটা অভ্যন্তরীণ সেনা অভ্যুত্থান যেটাকে বলে বা কু বলে, সেই কু করে পাকিস্তানের যে সর্বময় ক্ষমতা, সেই সর্বময় ক্ষমতা নিজের কুক্ষিগত করেছিল। তার মানে ভারতের বিরুদ্ধে যে কোনো ওপেন মিস অ্যাডভেঞ্চার মানেই হয় সেনাপ্রধান বা প্রধানমন্ত্রী যে কোনো একজনকে সরতেই হয়। তার উপরে আভ্যন্তরীণ রাজনীতিতে সেনা ও শাসক দুজনেরই ঘোর বিরোধী ইমরান খানের জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। এই অবস্থায় আসিফ মুনির এবং বর্তমান যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই শাহবাজ শরীফ দুজনই অপারেশন সিঁদুরে পুর আকাশে সিঁদুরে মেঘ দেখেছিলেন। সেনাকে ব্যবহার করে তাই পাকিস্তানের মধ্যে দিয়ে ক্রমাগত ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা তথ্য। যেমন পাকিস্তানের ভয়ে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করছে ভারত,
সাইবার অ্যাটাকের পরে পুরো ভারতের ইলেকট্রিক্যাল গ্রিড ফেল করে দেওয়া হয়েছে। ১১টার বেশি ভারতীয় ফাইটার জেট ডাউন করে দেওয়া হয়েছে, যার মধ্যে ৬খানা হচ্ছে রাফায়েল। এর ফলে পাকিস্তান সরকারের ভাবমূর্তি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানিদের মধ্যে। যার ফলে এটা এনশিওর করা যায় যে দাদা নওয়াজ শরীফের মতো ভাই শাহবাজ শরীফের অন্তত কোনো সেনা অভ্যুত্থানে নিজের গদি হারানোর কোনো ভয় থাকবে না। গদি হারাবেন না এই আশ্বাসন পেয়েই কৃতজ্ঞতা স্বরূপ আসিফ মুনির, যাকে ইমরান খান ডিমোট করে দিয়েছিলেন, মানে আসিফ মুনির প্রথমে আইএসআই প্রধান ছিলেন, সেই আইএসআই প্রধান থেকে তাকে সরিয়ে পাকিস্তানে আর্মি স্কুলের ইনস্ট্রাক্টর করে পাঠিয়ে দিয়েছিলেন, তাকেই শাহবাজ শরীফ প্রমোট করে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল বানালেন। শেষ পর্যন্ত আমাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে, যে পাকিস্তানের সেনার সাহায্য ছাড়া কোনো সরকারই পাকিস্তান শাসন করতে পারে না। তাই শাহবাজ শরীফ সেনাকে তুষ্ট করে আরো কয়েক বছর পাকিস্তান লুট করার লাইসেন্স পেয়ে গেলেন। এবার ফিরে আসি সেই ক্রিকেট ম্যাচটার কথা, যেখান থেকে আমরা এই আলোচনাটা শুরু করেছিল। সারা বিশ্ব যুগ যুগ ধরে দুর্বলের লড়াইকেই মার্কেটিং করে এসেছে ব্যাপকভাবে। সেদিন সবাই ধরে নিয়েছিল যে অস্ট্রেলিয়া খুব সহজেই জিতবে, কিন্তু অস্ট্রেলিয়া খুব একটা সহজে জিততে পারেনি। কেনিয়া একটু হলেও লড়াই করেছিল। এই যে সামান্য লড়াই কেনিয়া করেছিল, সেই লড়াই মানুষের মনে ব্যাপক সহানুভূতির সৃষ্টি করেছিল। আর ফলস্বরূপ সেদিন জয়ী দল থেকে নন, বরং হেরে যাওয়া কেনিয়া দলের অধিনায়ক আশিক করিমকে পুরস্কৃত করা হয়েছিল ম্যান অব দ্য ম্যাচ। ঠিক যেমন আজকে করা হচ্ছে আশিক মুনিরকে। তুমি দেশের ভেতরে একটাও মিসাইল হানা আটকাতে পারলে না, সেটা তোমার ব্যর্থতা না, বরং তুমি যে ইন্ডিয়ার ২টো ফাইটার জেট নিচে নামিয়েছো, এটাই তোমার সাফল্য। ব্যাপারটা যেন এরকম যে বাইরে থেকেও কেউ তোমার ঘরে যেমন খুশি পেট্রোল বোমা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট তোমার সাফল্য সেটাই যে তুমি একটা বা দুটো পেট্রোল বোমা আটকাতে পেরেছো। মানে ঘরে আগুন লেগে যাচ্ছে বা যখন খুশি যে ঘরে খুশি বাইরে থেকে শত্রু ঢোকে, যখন খুশি যেভাবে খুশি আগুন লাগিয়ে দিচ্ছে, সেটা তো আর ব্যর্থতা নয়। তুমি যে শত্রুর দুটো পেট্রোল বোমা আটকাতে পেরেছো, এটাই তোমার সাফল্য। এটা হচ্ছে টিপিক্যাল পরাজিত মানুষের মানসিকতা। এই কয়েকটা কারণেই, মানে আভ্যন্তরীণ কু এবং তার যে রিপারকাশন, বা আপনি বলতে পারেন যে ক্ষমতা হারানোর ভয় থেকেই তড়িঘড়ি শাহবাজ শরীফ আসিফ মুনিরকে তার ফিল্ড মার্শাল পদে প্রমোট করেছেন। সারা বিশ্বের মিডিয়া যা যেই বলে থাকুক, পার্টিকুলারলি পাকিস্তানি মিডিয়া, আপনি যদি একটু লেখাপড়া করেন এবং পাকিস্তান সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে, বা সাম্যক পাকিস্তানের ইতিহাস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি এই দুয়ে দুয়ে চার করতে আপনার একটুও সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো